রাজপুরী একেবারে নিস্তব্ধ। একটা বটগাছে অসংখ্য পাখির বাসার মতন এই প্রাসাদের খোপে খোপে অনেক মানুষ। তবু তারা চলাফেরার সময় পায়ের আওয়াজ গোপন রাখতে ব্যস্ত। সবাই কথা বলছে ফিসফিসিয়ে। মহারাজ বীরচন্দ্র গভীর শোকে মগ্ন। শুধু শোকগ্রস্তই নয়, মহারাজ মহাক্রুদ্ধও হয়ে আছেন। সচরাচর খোশমেজাজি ও সুরসিক বীরচন্দ্র এখন যখন তখন অগ্নিশর্মা হয়ে উঠছেন। কেউ তার সামনে পড়তে সাহস পায় না। এর মধ্যে একজন আলতা দাসীকে দেখে তিনি সম্পূর্ণ বিনা কারণে গর্জে উঠে বলেছিলেন, এই তুই এখানে কি করছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা, জীবনে কখনো আর এই প্রাসাদে ঢুকবি না। মহারানী ভানুমতীর মৃত্যুতে বীরচন্দ্রের তেমন তীব্র প্রতিক্রিয়া তার পরিষদদের অবাক করে দিয়েছে। মহারাজকে চোখের জল ফেলতে কেউ কখনো দেখেনি। মাঝে মাঝে গান বাজনা শুনতে শুনতে তার চক্ষু সজল হয়ে ওঠে বটে, কিন্তু শোকতাপ তিনি শান্তভাবে সহ্য করতে জানেন। রাজা মহারাজদের সর্বসমক্ষে বেশি আবেগ বা উচ্ছ্বাস দেখাতেনি। এবারেও মহারাজ অন্যদের সামনে কাঁদেননি। বাগানবাড়ি থেকে দৌড় এসে ভানুমতীর শয্যার পাশে বসে পড়ে তিনি ঘর খালি করে দিতে বলেছিলেন, কিন্তু দূর থেকে অনেকেই তার হাহাকার শুনতে পেয়েছে। ভানুমতীর খুব আকস্মিক, তিনি সুস্বাস্থ্যবতীও ছিলেন, রোগ ছিল না কোনো, সেজন্য মহারাজ এত বেশি আঘাত পেয়েছেন। তা স্বাভাবিক নয়, তবু তার পরের ব্যবহার ব্যাখ্যা করা যায় না। তিনি পালঙ্কে ভানুমতীর মৃতদেহ আঁকড়ে শুয়েছিলেন। রাত্রি প্রভাতেও সেই সব দাহ করতে দিতে তিনি রাজি হননি। শিশুর মতন অবোধ হয়ে গিয়ে তিনি বারবার বলেছিলেন, না না, ভানুকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না, সরে যা, তোরা সব সরে যা। আত্মীয় পরিজন এবং একান্ত সচিব রাজপুত্রদের অনুরোধেও তিনি কর্ণপাত করেননি। সারা দিনে মহারাজের আলিঙ্গন থেকে সেই মৃতদেহ ছাড়াতে পারেনি কেউ। শেষ পর্যন্ত কুমার সমরেন্দ্রচন্দ্র, যুবরাজ রাধাকিশোর মহারাজের পা ধরে মিনতি করতে লাগলেন, মৃত্যুর 24 ঘন্টার মধ্যে দাহকার্য সম্পন্ন করতে না পারলে মহা পাপ হয়। শ্মশানে যাননি মহারাজ, তিনি ভানুমতীর কক্ষেই রয়ে গেলেন। মহারানীর সঙ্গে রাত্রিযাপন করার প্রতিশ্রুতি দিয়েও তিনি আসেননি। এখন তিনি রাতের পর রাত কাটাতে লাগলেন এই শূন্য ঘরে। মাঝে মাঝে তিনি উচ্চস্বরে কার সঙ্গে কথা বলেন। 3 দিন তিনি মহল থেকে বেরোলেন না। একবারও রাজকার্যে তার মতি নেই। জরুরি কোনো দলিলে সই করতেও তিনি রাজি নন। দাস দাসীরা খাবার সাজিয়ে দিয়ে যায়, তিনি স্পর্শ করেন না কিছুই। অন্য রানীর এসে সাধ্য সাধনা করেছেন কত, কর্ণপাত করেননি মহারাজ। তার উপর জোর করার কেউ নেই। বীরচন্দ্রের জননী এখনও জীবিত, কিন্তু তিনি বর্তমানে রয়েছেন উদয়পুরে। 3 দিন পর মহারাজ সেই কক্ষ থেকে বেরোলেন বটে, কিন্তু কথা বললেন না কারোর সঙ্গে। তার হাঁটা চলা যেন স্বল্পচালিতের মতো। দৃষ্টিতে কিন্তু উদাসীন্য নেই, মুখখানা গনগনে হয়ে আছে রাগে। তিনি নিজের উপরই সাংঘাতিক ক্রুদ্ধ। ভানুমতীকে তিনি কতকাল ধরে চেনেন। ভানুমতীর তেজ, জেদ, চাপল্য, রাগ সবই তিনি জানেন, কিন্তু অভিমানের বশে ভানুমতী যে আত্মঘাতিনী হতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেননি। সচিব, দেওয়ান আর ঠাকুর লোকেদের সন্তুষ্ট করার জন্য রাধাকিশোরের নাম তিনি যুবরাজ হিসেবে ঘোষণা করেছিলেন ঠিকই, কিন্তু এ প্রস্তাব তো তিনি আবার ইচ্ছা করলেই বদল করতে পারেন। সমরেন্দ্র তার প্রিয় সন্তান। ভানুমতী এটা না বুঝেই চলে গেল। ভোজ উৎসবের পরদিন সকালেই সমরেন্দ্র দূরের জঙ্গলে চলে গিয়েছিল শিকার করতে তার মামার বাড়ির আত্মীয়দের সঙ্গে। শিকারের উপলক্ষ সলা পরামর্শের জন্যেও আদর্শ। মায়ের মৃত্যুর সংবাদ দিয়ে ফিরিয়ে আনা হয়েছে সমরেন্দ্রকে। পিতার মুখের ওপর সে কোনো কথা বলতে পারে না, কিন্তু বোঝাই যায় যে সে সাংঘাতিক ক্রুদ্ধ। সে মহারাজের ঘরের দিকেও আসছে না একবারও। বীরচন্দ্র প্রাসাদ থেকে বেরিয়ে উদ্যানে পারিচারি করছেন কখনো কখনো, মাঝে মাঝে কমলাদিঘির ধারে একা বসে থাকছেন চুপটি করে। স্কুল পালানো বালকের মতো ছোট ছোট ঢিল ছুঁড়ে দেখছেন তরঙ্গভঙ্গ। গভীর কালো জলে যেন কার চোখের কথা মনে পড়ে। ঘন বৃক্ষরাজির আড়ালে কোনো একটি পাখি একটানা শীষ দিয়ে চলেছে। মহারাজ সেদিকে তাকিয়ে থাকেন। পাখিটিকে দেখা যায় না। ওই শীষের মতনই মহারাজের অবচেতনে কিছু যেন গুঞ্জরিত হচ্ছে। অদেখা পাখিটার মতো তার ভাষার রূপ পাচ্ছে না। একবার তিনি উঠে যাচ্ছেন মানাঘরে, অসমাপ্ত ছবি আঁকার চেষ্টা করে একটু পরেই ফেলে দিচ্ছেন তুলি। ফটোগ্রাফির ঘরে গিয়ে নাড়াচাড়া করছেন পুরনো প্রিন্ট। গানের ঘরে বাজাতে চেষ্টা করছেন এসরাজ, কিন্তু কিছুতেই মন লাগছে না, কিছুতেই মনের অবসাদ কাটছে না। বেশ কয়েকজন মহারাজের কাছাকাছি গিয়ে ধমক খেয়েছে। একান্ত সচিব ঘোষমশাই বুদ্ধিমান মানুষ। তিনি প্রথম কয়েকদিন মহারাজের সঙ্গে কোনো কথাই বলতে যাননি।
বয়স্ক মানুষকে সান্ত্বনা দেওয়া যে অতি দুঃসাধ্য তা তিনি জানেন। রাজা মহারাজরা সহজে কাতর হন না, আর যে রাজার অনেক রানী তার পক্ষে বিগত যৌবনা রানীর মৃত্যুতে এমন বেকুল হয়ে পড়া নিছক শোক হতে পারে না। আরও অন্য কিছু কারণ আছে নিশ্চিত। ঘোষমশাই দূর থেকে কয়েকদিন মহারাজকে লক্ষ্য করলেন, তারপর দেখলেন রাজকার্য প্রায় অচল হয়ে পড়ছে। তখন তিনি অবলম্বন করলেন এক কৌশল। ছবিঘরে একটা তুলি হাতে নিয়ে বিহল হয়ে বসে আছেন বীরচন্দ্র। আজ সকালে ঠিক করেছিলেন ভানুমতির একটি চিত্র অঙ্কন করবেন, কিন্তু ইজেলের সামনে দাঁড়াবার পর কি আশ্চর্য, ভানুমতির মুখচ্ছবি স্পষ্ট হয়ে আসছে না। এও কি সম্ভব? ভানুমতির কথা চিন্তা করে তার নিদ্রাহীন রাত কাটে। অন্ধকারের মধ্যে জলজল করে ভানুমতির মুখ, আর এখন ওই দিবালোকে সেই মুখ আবছা হয়ে গেল কি করে? কেমন যেন জলের বা মূর্তির মতন। ভানুমতির ফটোগ্রাফ তিনি তুলেছেন কয়েকখানা, এখন হাতের কাছে প্রিন্টগুলি নেই, খুঁজতেও প্রবৃত্তি হচ্ছে না। মনশ্চক্ষে দেখতে না পেলে ফটোগ্রাফ দেখে চিত্র অঙ্কনের প্রয়োজন কি? মনের কোনো অতলে তলিয়ে যাচ্ছেন মহারানী। এই সময় মহারাজ যেন কার কণ্ঠস্বর শুনতে পেলেন। কে যেন মন্ত্রোচ্চারণ বা স্রোত পাঠ করছেন। একটুক্ষণ উৎকর্ণ হয়ে তিনি বুঝলেন না, সংস্কৃত নয়, বাংলা। জানলা দিয়ে দেখলেন প্রশস্ত বারান্দায় ধীর পদে পারিচারি করছেন ঘোষমশাই। পরিষ্কার ঝঙ্কৃত কণ্ঠে আবৃত্তি করছেন, হয়তো জানো না দেবী অদৃশ্য বাঁধন দিয়া, নিয়মিত পথ এক ফিরাইয়াছে মোর হিয়া। গেছি দূরে গেছি কাছে সেই আকর্ষণ আছে, পথভ্রষ্ট হই নাকো আহারি অটল বটে। নইলে হৃদয় মম ছিন্ন ধূমকেতু মম, দিশাহারা হইত সে অনন্ত আকাশ তলে। মহারাজ জিজ্ঞেস করলেন, কি পড়ছ ঘোষমশাই? এ কার কবিতা? ভানুমতির মৃত্যুর পঞ্চম দিনে এই প্রথম বীরচন্দ্রের কণ্ঠ থেকে একটি স্বাভাবিক বাক্য নির্গত হল। ঘোষমশাই কাছে এসে মহারাজকে নমস্কার করে বললেন, শশীভূষণের কাছে একটা বই আছে, তাতেই পংক্তিগুলি পড়ে ভালো লেগে গেল। আমাদের বৈষ্ণব কাব্য রাধার বিরহ কিংবা শোকের কথা অনেক আছে, কিন্তু পুরুষের শোকের কাব্য বিশেষ চোখে পড়ে না। এই কবির বইটিতে অনেক অংশই পুরুষের আক্ষেপ ও বেদনায় ভরা। মহারাজ বলেন, কবিটি কে? হেমবাবু কিংবা নবীনবাবু? ঘোষমশাই বললেন, না না, এ এক অতি তরুণ কবির রচনা, এর নাম রবি ঠাকুর। মহারাজ ভূকুঞ্চিত করে বললেন, ঠাকুর? আমাদের ত্রিপুরার ঠাকুর লোকেদের কেউ নাকি? মহারাজ বললেন, না মহারাজ, ত্রিপুরার কবি বলতে তো আপনিই একমাত্র, আর মদন মিত্তির আছেন। এই রবি ঠাকুর কলকাতা। এর সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না, শশীভূষণ অনেক খবর রাখে। মহারাজ বলেন, আহা, ভারী খাসা রচনা, আবার শোনাও তো। ঘোষমশাই পুনরায় আবৃত্তি করলেন, হয়তো জানো না দেবী অদৃশ্য বাঁধন দিয়া, নিয়মিত পথে এক ফিরাইয়াছে মোর হিয়া। ঘোষমশাই থামতেই মহারাজ অতৃপ্তভাবে বললেন, আহা, এই যে আমারই মনের কথা, আরও শোনাও, আরও একটু। ঘোষমশাই সংকুচিতভাবে বললেন, আর যে মনে নেই, মাত্র দু একবার পড়েছি। শশীভূষণের কাছ থেকে বইখানা আনাবো, শশীভূষণের কাছে খবর যাবে, তারপর বইটি আসবে। এই দেরিটুকুও যেন সহ্য করতে পারবেন না মহারাজ। তাই বললেন, চলো তো শশীভূষণের কাছে বইটা দেখি গে। এ কদিন বীরচন্দ্র পোশাক পরিবর্তন করেননি। ধুতি ও বেনিয়ান মলিন হয়ে গেছে, পায়ে খড়ম, গালে খোঁচা খোঁচা দাড়ি। তিনি দ্রুতপদে এগিয়ে চললেন পাঠশালার বাড়ির দিকে। আজ সকালেও শশীভূষণ একজন মাত্র ছাত্র নিয়েই ক্লাস চালাচ্ছেন। স্লেটে ইংরেজি লেখা শিখছে ভরত। এর মধ্যেই সে শুনে শুনে লিখতে শিখেছে অনেকটা। শশীভূষণ ডিকটেশন দিচ্ছেন, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লাইভড। মহারাজ ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়লেন। ঘোষমশাই প্রায় দৌড়ে এসে বললেন, ওই যে রবিবাবুর বইটা, বার করো তো শিগগির শিগগির। শশীভূষণ বললে, বইটা তো আমি ভরতকে পড়তে দিয়েছি। ভরত কোথায় রেখেছিস রে? তোর ঘরে? বইখানি ভাগ্যক্রমে ভরতের সঙ্গেই আছে। ছেঁড়া ঝুলি থেকে বইটি বার করে দিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার ভঙ্গিতে সে দেওয়ালের এক কোণে সেটে দাঁড়িয়ে রইল। মহারাজ পাতা খুলেই পড়তে লাগলেন, স্নেহের অরুণ লোকে খুলিয়া হৃদয় প্রাণ, এ যে পাড়ে দাঁড়ায় দেবী, গাহিনু যে শেষ গান, তোমারই মনের ছায়া সে গান আশ্রয় চায়, এ নয়ন জল তাহারে করিও দান। মুখ তুলে তিনি বললেন, তুমি ঠিক বলেছ ঘোষমশাই, পুরুষের এমন বেদনার গাথা তো আগে এত মর্মদুস্ত করে কেউ লেখেননি। আহা, নিশ্চয়ই এর বুকেও শোকের শেল বিঁধেছে, আমারই মতন। এই কবিও বুঝি তার প্রিয়তমা মহিষীকে সদ্য হারিয়েছেন।
শশীভূষণ গলা খাঁকড়ি দিয়ে বললেন, না মহারাজ। বীরচন্দ্র বললেন, না মানে? শশীভূষণ বললে, এই কবির বয়স খুবই কম, 21-22 বেশি নয়। আমি যদ্দূর জানি ইনি বিবাহ করেননি। বীরচন্দ্র বললেন, কলকাতার বাবুদের বুঝি 21-22 বছরে বিবাহ হয় না? কত বয়স পর্যন্ত তারা আইবুড়ো থাকে? শশীভূষণ বললে, তা নয়, ওই বয়সের অনেকেই বিবাহ হয় বটে, তবে ইনি বড় ঘরের ছেলে, এদের বিবাহ খুব ঘটা করে হয়। সংবাদপত্রে সে খবর ছাপা হয়। বড় ঘর মানে কোন ঘর? জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। রবিবাবু দেবেন ঠাকুরের কনিষ্ঠ পুত্র, দ্বারকানাথ ঠাকুরের বংশ। দ্বারকানাথ বাবুর সঙ্গে আমাদের পরিবারের একটা যোগাযোগ হয়েছিল বলে শুনেছি। দেবেন্দ্রবাবুর নাম শুনেছি বটে, কখনো সাক্ষাৎ হয়নি। ওই ঠাকুরবাড়ি থেকে ভারতী নামের একটি মাসিক কাগজ বেরায়। আপনি বোধহয় সে পত্রিকাটি দেখেননি মহারাজ? আমি সেই পত্রিকার গ্রাহক। এ কাগজে প্রত্যেক সংখ্যায় ওই ছেলেটির একাধিক লেখা থাকে। নাম ছাপা হয় না অবশ্য, কিন্তু আমি পড়লেই ঠিক চিনতে পারি। কবিতার চেয়েও ইনি গদ্য অধিক ভালো লেখেন। বালক বয়স থেকেই রবি ঠাকুরের নানান রচনা পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। ছেলেটির বেশ কলমের জোর আছে। এর মধ্যেই একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে, অবশ্য নিজেরাই পয়সা খরচ করে ছাপায়। বইখানির প্রথম পৃষ্ঠা খুলে মহারাজ অস্ফুট স্বরে বললেন, 21-22 বছরের ছেলে? বইটির নামপত্রে লেখা ভগ্ন হৃদয়, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত, কলিকাতা বাল্মীকি যন্ত্রে মুদ্রিত, দাম 1 টাকা। উৎসর্গর পৃষ্ঠায় শ্রীমতী হের উদ্দেশ্যে লেখা এই 5টি স্তবক উপহার কবিতা। মহারাজ চোখ তুলে জিজ্ঞাসা করলেন, শ্রীমতী হে এর মানে কি? ঘোষমশাই বললেন, হেমাঙ্গিনী বা হেমবালা টালা কেউ হবে। মহারাজ আবার জিজ্ঞেস করলেন, তবে যে তোমরা বললে এর বিবাহ হয়নি? ঘোষমশাই বললেন, মা কিংবা দিদি টিদি কেউ হতে পারে। মহারাজ এবার খানিকটা ধমকের সুরে বললেন, মা কিংবা দিদি হলে এমন শার্টের নাম লিখবে কেন? এ প্রশ্নের উত্তর কি হতে পারে তা শশীভূষণ বা ঘোষমশাই কেউই জানেন না, সুতরাং নীরব রইলেন। মহারাজ জানতে চাইলেন, এই ছেলেটির আর কি বই আছে? শশীভূষণ বললেন, আমি রুদ্রচণ্ড নামে একটি নাটিকা পড়েছি। সেখানে তেমন সরেস হয়নি, তবে ভারতী পত্রে এর গদ্য রচনাগুলি একেবারে অনবদ্য। মহারাজ ভগ্ন হৃদয় থেকে নিজে কয়েকটি লাইন পড়লেন, তারপর ঘোষমশাইয়ের দিকে বইটি এগিয়ে দিয়ে বললেন, তুমি পাঠ করে শোনাও, তোমার কণ্ঠস্বর ভালো। ঘোষমশাই পড়তে লাগলেন। আজ সাগরের তীরে দাঁড়ায় তোমার কাছে, পাড়াপাড়ে মেঘাচ্ছন্ন অন্ধকার দেশ আছে। দিবস ফুরায় যাবে, সে দেশে যাইতে হবে, এপারে ফেলিয়া যাব আমার তপন শশী। কে বলে কবিতা পাঠের কোনো উপকারিতা নেই? এই কয়েকটি দিন বীরচন্দ্রের মনখানি দুর্ভেদ্য কুয়াশায় ঢাকা পড়েছিল। তার বোধ বুদ্ধি চিন্তাশক্তি অবশ হয়েছিল, এমনকি দৃষ্টিও ছিল ঝাপসা। কবিতা শুনতে শুনতে সে কুয়াশার জাল কেটে যেতে লাগলো। ফিরে এলো অনুভূতির তীক্ষ্ণতা। ভানুমতির মৃত্যুর পর তিনি তার অভ্যাস মতো গোঁফ চুমড়োতেও ভুলে গিয়েছিলেন। এবার গোঁফে আঙুল বলাতেই বোঝা গেল তিনি আবার স্বাভাবিক হয়ে আসছেন। ফিরে এলো তামাকের নেশা। এমনকি এতদিন পরে তিনি খিদে অনুভব করলেন। কিছুক্ষণ কবিতা পাঠ শ্রবণ করার পর মহারাজ হুঁকোপর্দার জন্যে ছটফট করতে লাগলেন। ঘোষমশাইকে থামিয়ে দিয়ে বললেন, দাও বইখানি, আমি নিয়ে যাই। এতক্ষণ পর ভরতের দিকে তার চোখ গেল। ভরত এ ঘর ছেড়ে চলে যায়নি। সে তৃষ্ণার্তের মতো মহারাজ ও অন্য দুজনের কথোপকথন ও কবিতা পাঠ শুনছিল। মহারাজ জিজ্ঞেস করলেন, কি রে, তুই এসব পড়িস নাকি? যে কাব্য মহারাজের ভালো লেগেছে সে কাব্য মহারাজের আগে ভরতের মতো অকিঞ্চিতকর মানুষের পক্ষে পড়ে ফেলাটা দোষের কিনা তা সে বুঝতে পারল না। কিছু উত্তর দিল না সে। বিবর্ণ হয়ে গেল তার মুখখানি। মহারাজ আর কিছু বললেন না, বেরিয়ে গেলেন দ্রুত পদে। প্রাসাদে ফিরে মহারাজ স্নান করলেন অনেক সময় নিয়ে, তারপর পরিপূর্ণ আহারে বসলেন। সেই পর্ব শেষ হলে আলবোলার নলে কয়েকবার টান দিতে না দিতেই ঘুমে ঢলে পড়ল তার চোখ। দিবানিদ্রা দিলেন প্রায় 4 ঘন্টা। ঘুমের মধ্যে ভ্রুকুঞ্চন নেই, প্রশান্ত ওষ্ঠের ভঙ্গি। এক অর্বাচীন কবির রচনা তাকে সুস্থ করে তুলেছেন। সন্ধ্যের পর ভানুমতির কক্ষে প্রদীপের আলোয় তিনি জোরে জোরে পাঠ করতে লাগলেন ভগ্ন হৃদয়, যেন তিনি ভানুমতিকেই শোনাচ্ছেন। পরদিন থেকে মহারাজ অনেকটা স্বাভাবিকভাবে সরকারি কাজকর্ম শুরু করলেন বটে, তবে সবাইকে বুঝিয়ে দিলেন যে তার শোক পর্ব এখনো শেষ হয়নি। প্রথম কয়েকটি দিন তার ভাবাবেগ ছিল যুক্তিহীন ও
রকমের বিহ্বল। তারপর তিনি মহারানীর বিচ্ছেদ শোক পালন করতে লাগলেন রাজকীয় প্রথাবিহিতভাবে। সকালে কিছুক্ষণ তিনি কীর্তন গান শোনেন, তখন তার মুখখানি গম্ভীর থমথমে হয়ে থাকে, চক্ষু মাথা দোলান শুধু। আগেকার মতন আহা আহা শব্দে তারিফ করেন না, কিংবা নিজে আখর দিয়ে হঠাৎ হঠাৎ গেয়ে ওঠেন না। ঠিক 1 ঘন্টা কীর্তন শ্রবণের পর তিনি জলপান সেরে তারপর যান দরবারে। দেওয়ান ও মন্ত্রীদের তিনি প্রয়োজনের মতো নির্দেশ দেন 2-1টি বাক্যে। বোঝা যায় নিছক কর্তব্যের খাতিরেই তিনি সিংহাসনে এসে বসছেন। কারোর আবেদন শুনতে শুনতে মধ্যপাটে উঠে চলে যান অকস্মাৎ। বিকেলবেলা গান বাজনার আসর বসে বটে, কিন্তু কালোয়াতি গান কিংবা হালকা রসের গানও নয়, শুধু পদাবলী ও ধর্মসঙ্গীত। পঞ্চানন পখোয়াজ বাজিয়ে বিরহের পালা ধরে। তার গান শুনলে সকলেই চোখে জল আসে। এই নেশাখোর ধরিবাজ লোকটির গান গাইবার সময় একেবারে রূপান্তরিত হয়ে যায়। তখন তার কণ্ঠ দিয়ে যেন অমৃত ঝরে। রাত্রে মহারাজের শয্যা নারীবর্জিত। কোনো রানী কিংবা রক্ষিতার কক্ষেই তিনি এর মধ্যে একদিনও পদার্পণ করেননি, এমনকি স্ত্রীলোকদের সেবাও গ্রহণ করছেন না। ভানুমতির স্মৃতি যে তার হৃদয়ে তীব্রভাবে অঙ্কিত তা তিনি বুঝিয়ে দিচ্ছেন সকলকেই। ছবি আঁকা কিংবা ফটোগ্রাফির চর্চা এখন সম্পূর্ণ বন্ধ। তবে দিনের সময় কিছুক্ষণ তিনি কবিতা রচনা করেন। ভগ্নহৃদয় নামে এক তরুণ কবির কাব্যগ্রন্থ তার নিজের কবিত্ব শক্তিকে উস্কে দিয়েছে। বেশ ঝরঝর করে লিখে যেতে পারছেন পাতার পর পাতা। মহারাজের কবিতা চর্চা অবশ্য কোনো নিভৃত সাধনার ব্যাপার নয়। লেখা মাত্রই তিনি কয়েকজনকে শোনাতে চান। সেই জন্য 2-3 জন অন্তরঙ্গ ব্যক্তি সবসময় তার কাছাকাছি থাকে। 2-4 লাইন লিখেই তিনি তাদের শুনিয়ে জিজ্ঞেস করেন, ঠিক হয়েছে? উপমাটি কেমন? জুৎসই? সেই লাইনগুলি মুখে মুখে ছড়িয়ে যায়। রাজপুরীর সবাই জানে মহারাজ বীরচন্দ্র মাণিক্য তার প্রিয়তমা মহিষী ভানুমতির স্মৃতি অমর করে রাখছেন কবিতায়। ভানুমতির অকাল মৃত্যুতে তার বাপের বাড়ির পক্ষ ও রাজধানীর মণিপুর সম্প্রদায় খুবই ক্ষুব্ধ এবং উত্তেজিত হয়ে আছে। নীরোগ মহারানীর এমন আচম্বিতে মৃত্যুর কারণ বরণ করা খুবই সন্দেহজনক ঠিকই, কিন্তু খাদ্য বিষপ্রয়োগ কিংবা তাকে কোনোরকম হত্যার চেষ্টাও বিন্দুমাত্র প্রমাণ পাওয়া যায়নি। রাজবৈদ্যরা সবাই একমত হয়ে ঘোষণা করেছেন মহারানী প্রাণত্যাগ করেছেন সন্ন্যাস রোগে। ঘুমের মধ্যে এই রোগ সহসা শ্বাস বন্ধ হয়ে যায়। তবু মহারানীর পুত্র সমরেন্দ্রকে যেদিন যুবরাজ পদ থেকে বঞ্চিত করা হলো সেদিনই তার মৃত্যু হলো। এজন্যে মহারাজ পরোক্ষ অবশ্যই দায়ী, কিন্তু মহারাজের শোকের বহর দেখে মণিপুরীরা প্রকাশ্য ক্ষোভ জানাতে পারছেন না। মহারানীর শ্রাদ্ধ হবে মহা আড়ম্বরের সঙ্গে। তার প্রস্তুতি শুরু হয়েছে। শ্রাদ্ধের অনুষ্ঠান হবে 2 জায়গায়, আগরতলায় এবং বৃন্দাবনে। মহারাজ স্বয়ং বৃন্দাবনে যাবার অভিপ্রায়ের কথা জানিয়েছেন। সেজন্য অনেক টাকার প্রয়োজন, অথচ রাজকোষের অবস্থা সুবিধের নয়। মহারাজ একদিন একান্ত সচিব রাধারমণ ঘোষের নিভৃতে আলোচনায় বসলেন। হিসাব কোষে দেখা হয়েছে সমস্ত অনুষ্ঠান সুসম্পন্ন করতে গেলে অন্তত 1 লক্ষ টাকার প্রয়োজন। সে টাকা আসবে কোথা থেকে? ঘোষমশাই একটুক্ষণ চিন্তা করে বললেন, এই কার্তিক মাসে প্রজাদের কাছ থেকে অতিরিক্ত রাজস্ব সংগ্রহের উপায় তো দেখি না। পীড়ন করতে গেলে বিদ্রোহ হবে। বীরচন্দ্র বলেন, আমি তো বিলক্ষণ জানি, সেই জন্যই প্রজাদের উপর চাপ দিতে চাই না। তাই তো তোমার কাছে অন্য উপায় জানতে চাইছি। ঘোষমশাই বললেন, আরেক উপায় আছে, কিছু সোনাদানা বিক্রি করা। সম্পত্তি মোহরের দাম উঠেছে 18 টাকা 9 আনা। গত সপ্তাহে দর ছিল 18.5 টাকা। এখন ভালো দাম পাওয়া যাচ্ছে। মহারাজ ভ্রুকুঞ্চিত করে বললেন, সোনাদানা বিক্রি করতে হবে কলকাতায়। অমনি কলকাতার খবরের কাগজওয়ালারা ঠিক জেনে যাবে। তোমাদের কলকাতার কাগজগুলো আমার ব্যাপারে সবসময় ছিদ্রান্বেষী। অমৃতবাজার পত্রিকার পলিটিক্যাল এজেন্ট নিয়োগের ব্যাপারে প্রায়ই আমাকে খোঁচা দেয়। সোনা বিক্রির খবর ফাঁস হয়ে গেলে ওরা ধরে নেবে যে আমি দুর্বল হয়ে গেছি। অনেকেই ধরে রেখেছে ত্রিপুরার রাজমুকুট আমি ওয়াজিদ আলী সার মতো যে কোনো দিন ইংরেজদের হাতে তুলে দেব। ঘোষমশাই দৃঢ় স্বরে বললেন, তা কোনোদিনও হবে না। ত্রিপুরা চিরকাল স্বাধীন থাকবে। তবে ইংরেজ পলিটিক্যাল এজেন্ট এখানকার বিচার ব্যবস্থার রিফর্ম করার জন্য খুব চাপ দিচ্ছে। এটার একটা সুরাহা করা দরকার। মহারাজ বললে, দাঁড়াও, একটু সুস্থির হয়ে নি, তারপরে ওদিকে মন দেব। সোনা বিক্রি এখন হবে না, অন্য পথ বাতলাও। ঘোষমশাই বললেন, কিছুদিন আগে এক ইংরেজ এ রাজ্যের বালিশিয়ার পাহাড় ইজারা নিতে চেয়েছিলেন। এককালীন প্রায়
1,00,000 টাকা দিতেও তাদের আপত্তি ছিল না। কথাবার্তা কিছুদূর এগিয়েছিল, তারপর আপনিও আর রাজি হলেন না। মহারাজ বললেন, রাজি হয়নি কেন জানো? প্রস্তাবটা ভালো ছিল, কিন্তু লোকটি যে ইংরেজ, এ রাজ্যে আমি ইংরেজ ঢোকাতে চাই না। ঘোষমশাই বললেন, মহারাজ, ইংরেজদের রোধ করার সাধ্য আমাদের নেই। আসতে চাইলে তারা আসবেই। তবু মন্দের ভালো যে এই লোকটি বেসরকারি ইংরেজ। পাহাড়গুলি এমনিই পড়ে আছে, আমরা কোনো কাজে লাগাতে পারি না। ইংরেজরা তবু সেখানে ধাতু খনিজের সন্ধান করবে, টাকার অঙ্কটাও ভালো হবে। বেশ। মহারাজ 2-1 মিনিট চুপ করে রইলেন। এই প্রস্তাবটি তার মনোপুত হয়েছে। সাহেবটিকে একবার না বলে দেওয়া হয়েছে, এখন রাজি হলেও সে আর উৎসাহ দেখাবে কি না তা বাজিয়ে দেখা দরকার। চুক্তিটা সারতে হবে গোপনে, যাতে কেউ না ভাবে দেউলিয়া হয়ে গিয়ে তিনি রাজ্যের কিছু অংশ ইংরেজকে ইজারা দিচ্ছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে মহারাজ বলেন, ঘোষমশাই, আমাকে এক কথায় 1,00,000 টাকা কে ঋণ দিতে পারত জানো? সে নেই। আজ তারই জন্য আমাকে উন্নত অর্থযাঞ্চা করতে হচ্ছে। নিয়তির কি অদ্ভুত গতি। যাই হোক, তুমি 2-1 দিনের মধ্যেই কলকাতায় যেতে পারবে? ঘোষমশাই বলে, অবশ্যই পারবো মহারাজ। মহারাজ বলেন, আমার সম্মতিপত্র নিয়ে তুমি নিজে যাও। একেবারে দলিল লিখিয়ে টাকা পাঠাবার ব্যবস্থা করো। এমনভাবে সব কাজটা করবে যাতে আমার প্রজাদের মধ্যে প্রচার হবে যে তাদের মঙ্গলের জন্যই ইংরেজদের ডাকা হয়েছে। ঘোষমশাই বললেন, সেটা মিথ্যা প্রচার হবে না। ইংরেজ কোম্পানি এখানে এসে খোঁড়াখুঁড়ি কর্ম শুরু করলেই আমাদের প্রজাদের অনেকের কাজ পাবে, তাদের জীবিকার সাশ্রয় হবে। মহারাজ উঠে দাঁড়ালেন। ঘর থেকে বেরোতে গিয়েও থেমে গেলেন আবার। তার মুখে একটা দ্বিধার ভাব। গোপ মোছাতে মোছাতে তিনি বললেন, তুমি ফিরে এলে আমি বৃন্দাবনে যাব। তারপর আমার একটা দায়িত্ব আছে। মহারানী ভানুমতি আমার কাছে সেই সন্ধ্যাবেলা একটা ইচ্ছা প্রকাশ করেছিল, তার শেষ ইচ্ছা পালন করতেই হবে আমাকে। ঘোষমশাইয়ের মুখের রেখা কাঁপল না, কিন্তু অন্তর কেঁপে উঠল। যুবরাজ রাধাকিশোরকে বঞ্চিত করে আবার সমরেন্দ্রচন্দ্রের নাম উত্থাপন করবেন নাকি? এর মধ্যে রাধাকিশোর কিছু কিছু রাজকর্যের ভার নিয়ে তার যোগ্যতার পরিচয় দিয়েছেন। মহারাজের শোকের সময় তো সব কিছু সামলেছেন তিনিই। এখন হঠাৎ রাধাকিশোরকে সরিয়ে দিলে প্রচণ্ড একটা গণ আন্দোলন হবে। এ রাজ্যের অনেকেরই রাধাকিশোরের পক্ষপাতী। ধীরে ধীরে মস্তক আন্দোলন করে মহারাজ বললেন, তুমি যা ভাবছো তা নয় ঘোষমশাই, তা নয়। এখন আমি বিশৃঙ্খলা চাই না। তুমি ঘুরে এসো, তারপর আমি সব কথা বলবো। কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে আবার কিছু মনে পড়ায় তিনি থমকে দাঁড়ালেন। ঘোষমশাইয়ের কাঁধে হাত রেখে বললেন, তোমার আরেকটি কর্তব্য আছে। কলকাতায় যাচ্ছই যখন, একবার ঠাকুর বাড়িতে ঘুরে এসো আমার প্রতিনিধি হয়ে। দ্বারকানাথ ঠাকুরের নাতি অতি দিব্য কবিতা লিখেছে, তা পাঠ করে আমি বিশেষ শান্তি পেয়েছি। দেশের রাজার উচিত এমন প্রতিভাবান কবিকে শিরোপা দেওয়া। ইংরেজ ব্যাটারা তো এই কবিতার মর্ম বুঝবে না, কোনোদিনও আমাদের কবিদের সমাদরও করবে না। তুমি খান কতক মোহর আর শাল দোশালা আমার হয়ে উপহার দিও সেই কবিকে। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।